আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, এখন রয়েছে দেশের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এফ.এইচ. আনসারী। ডক্টর এফ.এইচ. আনসারী, আপনাকে স্বাগতম একুশে বিজনেসে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা জানি যে গতকালকেই মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়টা একটু জানতে চাই যে সম্ভাবনা, অপরচুনিটি কতখানি এই জায়গাটায়। সেক্ষেত্রে আরও যেটা জানতে চাইবো, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী কি করণীয় এই বিষয়ে? বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ এবং এ দেশের অর্ধেকের বেশি মানুষ ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কৃষিতে সম্পৃক্ত আছে এবং এই সম্পৃক্ততা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক্যালি অনেকেই যথেষ্ট ভালো করছে, আবার অনেকে ভালো করতে পারছে না। এবং আমি মনে করি আমাদের যেহেতু কৃষি উৎপাদন যথেষ্ট ভালো এবং গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি উৎপাদন হচ্ছে এবং ভবিষ্যতে অনেক ভালো ভালো ইনভেস্টমেন্ট আসছে, সেখানে আরও উৎপাদন বেড়ে যাবে। ফলে আমার মনে হয় যে দেশে যে কনজামশন হবে কৃষিতে, তার চেয়ে আমাদের সেখান থেকে উদ্বৃত্ত যেটা হবে সেটা আমরা দেশের বাইরেও কিন্তু রপ্তানি করতে পারবো। সেটা আমরা যদি বলি ফসল কৃষি এবং অ্যানিম্যাল কৃষি, দুটো সেক্টরই কিন্তু করা সম্ভব। গতকালকে যে আলোচনাটা ছিল মূলত ছিল সবজি কিভাবে রপ্তানি বাড়ানো যায়, যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, ব্যারিয়ারগুলো আছে, অপরচুনিটি আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, অনেক সুন্দর আলোচনা হয়েছে। ফল কিভাবে রপ্তানি করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আলু রপ্তানিটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে আলাপ হয়েছে। আর এর সাথে সম্পৃক্ত কৃষিজাত পণ্য, অন্যান্য যে সমস্ত কৃষিজাত পণ্য আছে সেগুলো কিভাবে রপ্তানি বাড়ানো করা যায়। এবং এখন তো বর্তমানে যে সমস্ত রপ্তানি হচ্ছে তার পরিমাণ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরের তুলনায়। তারপরও আমরা মনে করি যে এটাকে আরো বেশি বৃদ্ধি করা সম্ভব। আমরা যত বড় কৃষি কাজ করি, দেশ ছোট হলো কিন্তু কৃষি আমাদের অনেক বড়, আমাদের কৃষিতে সম্পৃক্ততা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা তো এই রপ্তানিটাকে বহুগুণে বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর জন্য কিন্তু আলোচনা হয়েছে আমাদের স্বল্পমেয়াদী কি করব, আর মধ্যমেয়াদী কি করবো এবং দীর্ঘমেয়াদী কি করবো। স্বল্পমেয়াদীর ক্ষেত্রে যেটা ছিল সে তো কিছু কিছু পলিসিগত সহায়তা দরকার আছে, কিছু কিছু আপনার ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যাপার রয়েছে যেগুলো এখন এক্সপোর্ট হচ্ছে। সে সমস্ত এক্সপোর্টের ক্ষেত্রে বিশেষ করে এয়ারপোর্টের যে ফ্যাসিলিটিস, বিশেষ করে যে প্রসেসিং এর যে ফ্যাসিলিটিস, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্যাকেজিং করার যে ফ্যাসিলিটি আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা আরও এটা দেখতে পেয়েছি যে কৃষিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত আপনার আইনগত প্রবলেম আছে অথবা আমদানি রপ্তানি যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা দেখেছি, আমরা অন্যান্য আলোচনার মধ্যে যেটা আসছে ফল রপ্তানির ক্ষেত্রে আমাদের সার্টিফিকেশন, স্ট্যান্ডার্ডাইজেশন এবং এসব নিয়ে আলোচনা হয়েছে। সর্বগুলো মানে আলোচনাটা যথেষ্ট ভালো এবং অনেক সুন্দর আলোচনা করি কিন্তু গতকালকের কনফারেন্সটা সমাপ্তি ঘোষণা করেছে। কিন্তু এর সাথে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আলোচনাটা হলো কিন্তু এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রয়োজন আছে, বুঝলাম যে স্বল্পমেয়াদী কিছু সমস্যা আছে যেগুলো সমাধান হবে, কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই যে অপরচুনিটিগুলো আছে এবং এই অপরচুনিটিকে সাপোর্ট করার জন্য যে প্ল্যানগুলো করতে হবে, এই প্ল্যানগুলো কতটা সরকার সিরিয়াসলি নিচ্ছে তার উপর নির্ভর করছে আমাদের কৃষির এক্সপোর্টটা কতটা গতি পাবে। এবং গতি পাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড সর্বক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট যথেষ্ট পরিমাণে তারা করছে কৃষির এবং যথেষ্ট ভালো কৃষি হচ্ছে। তো এইসব আলোচনা করেই কিন্তু গতকালকে কনফারেন্সটা করা হয়েছে। সেটাই একটু জানতে চাইবো যে কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানিতে সরকারি ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত, কেমনটা আপনারা প্রত্যাশা করছেন, সেই সাথে পিপি মডেলটা আসলে কেমন হওয়া উচিত? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি কৃষির আমাদের দেশের যে উন্নয়ন, এই উন্নয়নের ক্ষেত্রে কিন্তু সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে। সরকার টেকনোলজি দিয়েছে, সরকার ক্যাপাসিটি বিল্ড করেছে, সরকার কিন্তু এক্সটেনশনের থ্রুতে প্রমোট করেছে এবং অনেক ক্ষেত্রে বাজারজাত করতে সহায়তা করেছে। তো আমাদের কৃষি সর্বক্ষেত্রে, বিশেষ করে যদি বলি চাষবাসে, সেখানে কিন্তু প্রথম দিকে কিন্তু সাবসিডি দিয়ে এখানে ক্যাপাসিটি বিল্ড করেছে এবং এটা কিন্তু ব্যবহার বাড়িয়েছে। ইরিগেশনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সরকারের সহায়তা দিয়ে কিন্তু এই মার্কেটটা ডেভেলপ করেছে অথবা আমাদের দেশের প্রোডাক্টিভিটি বাড়িয়েছে। আমাদের দেশে যে এক্সটেনশন সিস্টেম, এক্সটেনশন কিন্তু আমাদের দেশে যে রিসার্চগুলো রয়েছে অথবা দেশের বাইরে থেকে যে সমস্ত রিসার্চ ম্যাটেরিয়ালগুলো আমরা নিয়ে আসছি সেগুলো কিন্তু এক্সটেনশন করেছে। পাশাপাশি প্রাইভেট সেক্টরও একই কাজই করছে।
কিন্তু আসল জিনিসটা হলো যে এখন তো এক্সপোর্টটা একটা নতুন আইটেম, আর যদিও আমাদের দেশে এক্সপোর্ট হচ্ছে, কিন্তু আমি মনে করি এক্সপোর্টটাকে যদি গতিশীল করতে হয়, অনেক গুণে যদি বাড়াতে হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এবং মধ্যমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে যেটা আমি মনে করি ক্যাপাসিটি বিল্ড করতে হবে। সেক্ষেত্রে যদি আমি বলি, ধরেন সবজির ক্ষেত্রে কি হতে পারে, আজকে আমরা সবজি এক্সপোর্ট করছি, সবজির অনেক এক্সপোর্ট বেড়ে গেছে, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে স্পেনের একটা এলাকা আলমেরিয়া বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু শেড হাউস থেকে যে সবজি উৎপাদন হয়, সেই সবজিটা মোটামুটিভাবে ইউরোপের সমস্ত দেশে, ইভেনকি সৌদি আরব পর্যন্ত কিন্তু তারা এক্সপোর্ট করছে। এবং আমাদের দেশের বাঙালি ছেলেমেয়েরা যারা ওই দেশে আছে, তারাই কিন্তু এসব জায়গাতে কাজ করছে, অথবা অনেক ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। আমরা যদি বলি ইটালির কথা, একই অবস্থা কিন্তু তৈরি হয়েছে, গ্রিসে কিন্তু একই অবস্থা তৈরি হয়েছে। তাহলে দেখা গেল যে এসব শেড হাউসে যে সমস্ত সবজি উৎপাদন হয়, এগুলো যথেষ্ট আপনার কোয়ালিটি ভালো। এগুলোকে সার্টিফিকেট নেক না নেক, কিন্তু এর সার্টিফিকেশনের খুব একটা প্রয়োজন হয় না, বিকজ তারা যথেষ্ট আপনার ইনপুট যে ব্যবহার করে সেটা চিন্তা ভাবনা করে ইনপুট করে, এবং এগুলোর কিন্তু যথেষ্ট মার্কেটে প্রাইস ভালো আছে। এখন আমরা একটা সবজি এক্সপোর্ট করলাম বাংলাদেশ থেকে, যে সবজিটা নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন আসছে, যেটা কিভাবে প্রোডাকশন করা হয়েছে, এখানে কোনো সেফটি গাইডলাইন ফলো করা হয়েছে না, স্ট্যান্ডার্ড আছে কিনা। একই জিনিসই যদি আমাদের দেশের বাইরে ইউরোপে কোথাও যদি উৎপাদন হয়, শেড হাউস থাকে, তাদের ক্যাপাসিটি বিল্ড হয়, দেখাতে পারে, তারা যদি কান্ট্রি ইমেজ থাকে, তখন কি হবে, এই সবজি কিন্তু ওই সব দেশের সবজির সাথে কম্পিট করবে। তাহলে যখন কম্পিট করবে, তখন আমাদের এই যে আজকে সবজির যে এক্সপোর্টটা বেড়ে গেছে, সেটা কিন্তু এতটা বাড়বে না, বা এটা স্থবির হয়ে যাবে। তাই আমি মনে করি এই ক্যাপাসিটি বিল্ড করতে হবে আমাদের দেশে, এবং এই ক্যাপাসিটি বিল্ড অতীতে যেমন সরকার অনেক হেল্প করেছে, একইভাবে কিন্তু আমি মনে করি দেশের বিভিন্ন অঞ্চলে এই সমস্ত শেড হাউস করার জন্য একটা পিপিপি মডেল হতে পারে। প্রাইভেট কোম্পানির সাথে গভর্নমেন্ট জায়গা দিবে, ফান্ড দিবে, এসব জায়গাতে যে সমস্ত স্ট্রাকচার বিল্ড হবে, স্ট্রাকচারের নিচে যা উৎপাদন হবে, সেটা দেশের বাইরে এটা এক্সপোর্ট হবে, এবং এই সার্ভিসটা কিন্তু সরকার দেওয়া শুরু করবে। আস্তে আস্তে প্রাইভেট সেক্টর যখন দেখবে এটা প্রফিটেবল ভেঞ্চার, মার্কেট যথেষ্ট বড় হচ্ছে, তখন আরো অন্যান্যরা কিন্তু এরপরে কিন্তু নিজেরা ইনভেস্টমেন্ট করবে এবং এই কাজটা শুরু করবে। একইভাবে ফলের কথা যদি আমরা বলি, ফল কিন্তু আজকে আমরা মূলত যে ফল এক্সপোর্ট হয়, সেটা আম এক্সপোর্ট হয়, এবং আমের এক্সপোর্ট কিন্তু খুব একটা বাড়েনি, একটা স্থবির অবস্থায় আছে। এক্সপোর্ট বাড়াতে হলে আমরা আমাদের দেশের আম যথেষ্ট পছন্দ করি। আমরা আমাদের দেশের আম যে সব অঞ্চলে হয়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ বা কুষ্টিয়া, দিনাজপুর, এসব জায়গা থেকে যে আম আসে, একদিন বা 2 দিনে কিন্তু ঢাকা শহরে আসে এবং বিক্রি হয়ে যায়। কিন্তু এই আমি যখন আমরা প্রসেস করে আমরা দেশের বাইরে পাঠাবো, তখন কিন্তু এটা টোটাল প্রসেসটা কিন্তু 7 থেকে 10 দিন লাগবে। এসব আমের কিন্তু প্রাইমারিলি স্টোরেবিলিটি খুব বেশি নাই। তাহলে কি করতে হবে, আমাদের দেশে নতুন জাতের আমের উদ্ভাবন করতে হবে, অথবা বিদেশি যে সমস্ত আম আমাদের দেশে আনা হয়েছে বা অলরেডি ভালো করছে, এগুলো সম্প্রসারণ করতে হবে। এবং এই সম্প্রসারণ করতে গেলে কিন্তু আমরা যে পদ্ধতিতে আম করি, ধরেন অনেক আম গাছ 50 বছর, 60 বছর, 100 বছর আম গাছ আছে, সেসব জায়গাতে যে আম উৎপাদন হয়, আমের কিন্তু কোয়ালিটি একই রকম না, এবং গাছের একাধিক রকম কোয়ালিটি হয়। এটা দিয়ে কিন্তু আমরা বাইরের কাস্টমারকে আমরা মানে হ্যাপি করতে পারবো না। সেক্ষেত্রে হাই ডেন্সিটি বা আল্ট্রা ডেন্সিটি ম্যাঙ্গো করতে হবে, অর্থাৎ 7 ফিট বা 7 ফিট দূরে দূরে আম গাছ লাগাতে হবে, এবং 3 থেকে 4 বছরের মধ্যে যে ফল আসবে, আর ইল হবে 12 থেকে 22 টন পর্যন্ত হবে। তাহলে একদিকে যেমন ইল বাড়বে, বর্তমানে আমাদের অ্যাভারেজ ইল কিন্তু 7-8 টন, একদিকে যেমন ইল বাড়বে, তাতে কস্ট কমে যাবে, আরেকদিকে আমের কোয়ালিটি অনেক ভালো হবে, বিকজ একটা গাছে কিন্তু বেশি আম থাকবে না, 30-40টা আম থাকবে। এটাকে অনেক যত্ন নেওয়া সম্ভব হবে, সবকিছু সম্ভব হবে, কিন্তু এর সাথে কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে, ক্যাপাসিটি বিল্ড করতে হবে। কি ইনভেস্টমেন্ট লাগবে? আমরা যদি সকালবেলায় 10 গ্লাস পানি খেয়ে নিই আর সারাদিন পানি না খাই, তাহলে কি হবে? আমরা কিন্তু হেলদি থাকবো না। তাই সারাদিন যদি আমরা 1 গ্লাস করে 10 গ্লাস পানি খাই, তাহলে কিন্তু আমরা হেলদি থাকবো। একইভাবে গাছে যদি আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে যদি পানি দিতে পারি, এক ড্রপ করে সার্টেন ইন্টারভ্যালে, তাহলে আম পুষ্ট হবে, গাছ হেলদি থাকবে, আমের কালার সুন্দর হবে, ফ্লেভার হবে, এবং আমের আঁশ বা অন্যান্য কিছু কিন্তু স্ট্যান্ডার্ড হবে। ফলে হবে কি, আমরা বিদেশি ক্রেতাদেরকে আকৃষ্ট করতে পারবো, এবং এই আমের কিন্তু এক্সপোর্টটা অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে আমি মনে করি মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী কিন্তু আমরা। ডক্টর এফএস আনসারী, আমরা কৃষি ভিত্তিক পণ্য রপ্তানি আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।
আবার আমন্ত্রণ কৃষি বিজনেস সঙ্গে আছি রহমান রওনা। দর্শক, বিরতির আগে দেশে কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করছিলাম এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এফ.এস. আনসারীর সঙ্গে আবার ফিরছি আলোচনায়। ডক্টর এফ.এস. আনসারী, আমরা বিরতির আগে আমরা কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি বিষয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে আপনি আমের রপ্তানি নিয়ে কথা বলছিলেন, সেখান থেকে যদি আবার শুরু করেন। অ্যাকচুয়ালি আমাদের যারা ভোক্তা তারা তো হাই কোয়ালিটি আম চাইবে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সেখানে আমরা যদি হাই ডেন্সিটি বা আল্ট্রা ডেন্সিটি ম্যাঙ্গো করতে পারি, একদিকে ইল বাড়বে, আরেকদিকে আমের কোয়ালিটি ভালো হবে এবং এটা প্রফিটেবল একটা ভেঞ্চার হবে। এটা করতে গেলে আমাদের ড্রিপ ইরিগেশন লাগবে এবং এই ড্রিপ ইরিগেশন কিন্তু এখনো বাংলাদেশে অনেক সাকসেসফুল ভাবে কিন্তু ইন্ট্রোডিউস হয়নি, কিন্তু পৃথিবীর অনেক দেশে হয়েছে। এমনকি ভারতেও সরকার কিন্তু 80% কোনো কোনো জায়গায় এবং অনেক জায়গাতে 100% কিন্তু সাবসিডি দিয়ে ড্রিপ ইরিগেশন ইন্ট্রোডিউস করছে। সেখানে তারা আম, কলা, বেদানা এবং অন্যান্য ফল কিন্তু বিদেশে রপ্তানি করছে এইসব বেনিফিট নিয়ে। আমি মনে করি সরকার এরকম একটা যদি প্রজেক্ট হাতে নেয় যে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে বিশেষ ফল এক্সপোর্ট করবে, এখানে মধ্যমেয়াদী বা লং টার্ম যদি একটা পরিকল্পনা নেয়, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমি বলবো, আমাদের আলোচনার মধ্যে ছিল একটা বিষয় আলু এক্সপোর্ট নিয়ে কথা। আলু কিন্তু এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে। এক সময় কিন্তু 1 লক্ষ টন হয়েছিল, এখন প্রায় এটা কমে আসছে প্রায় 50-60 লক্ষ টন। আমি মনে করি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আলুর ক্ষেত্রে, সেটা হলো আলুর চেয়ে যদি আমরা ফ্রেঞ্চ ফ্রাই করে আমরা রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা মূল্য যথেষ্ট ভালো পাবো। কারণ আমরা মোটামুটিভাবে 28-29 টাকাতে এক্সপোর্ট করি এবং এরপরে 20% সাবসিডি পাই, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করলে কিন্তু $1.76 ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এক্সপোর্ট করা সম্ভব। অর্থাৎ 2 কেজি আলু থেকে 1 কেজি ফ্রেঞ্চ ফ্রাই হয়। আমাদের দেশে ভ্যারাইটি ছিল না, সরকার কিন্তু একটা পলিসি করেছে আলুকে ওপেন করে দেওয়ার ফলে আজকে কিন্তু বাংলাদেশে যথেষ্ট ভালো কয়েকটা ভ্যারাইটি আসছে। এমনকি এসিআই কোম্পানিরও 4-5টা ভালো ভ্যারাইটি, যাদের ড্রাই ম্যাটার 22-23% এবং সেখানে আপনার রিডিউসিং সুগার পার্সেন্টেজ 0.5% নিচে, অয়েল আপনার অ্যাবজর্পশন 4% নিচে। অর্থাৎ এই ক্যাটাগরিগুলো থাকলে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে। এবং আমরা মনে করি যে এসব আলু ব্যবহার করে প্রসেস করে এক্সপোর্ট করলে আমরা প্রচুর পরিমাণে বিদেশি অর্থ আমরা আনতে পারবো এবং আমাদের আলু চাষ করাটা এবং সারপ্লাস যে আলু আছে সেটা কিন্তু যথেষ্ট সুবিধা হবে। এই হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশন ছিল কালকে। কিন্তু আমি মনে করি যে এখানে যে আলুর যে পলিসিটা গভর্নমেন্ট দিল, এরকম অনেক ক্ষেত্রে কিন্তু সরকার পলিসি নিয়ে এবং উন্মুক্ত করে দিয়ে কিন্তু অনেক ভালো ভালো জাত এদেশে আনতে পারে। এখন একটা প্রশ্ন হলো যে রিসার্চে কি হবে। রিসার্চের ক্ষেত্রে আমরা দেখছি প্রাইভেট সেক্টর যথেষ্ট ইনভেস্টমেন্ট করেছে, সরকারের রিসার্চ আছে। আমি মনে করি জয়েন্টলি রিসার্চগুলো যদি করা হয় তাহলে হবে কি রিসোর্সে যথেষ্ট প্রাপ্যতা হবে এবং সেক্ষেত্রে আমাদের এটা অনেক গুণে কিন্তু আমাদের কার্যবিধি কিন্তু বেড়ে যাবে। এক্সটেনশন সিস্টেমকে এমনভাবে অ্যালাইন করতে হবে যাতে এক্সটেনশন এমনভাবে কাজ করবে যার ফলে যে নতুন নতুন ফসল বা যে সমস্ত প্র্যাকটিসের কথা বললাম, এই প্র্যাকটিসগুলো হাতে কলমে কৃষককে শেখাতে পারবে, খামারিকে শেখাতে পারবে। ফলে ওভারঅল আমাদের কিন্তু ইল বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে এবং এটা সাস্টেনেবল হবে। আচ্ছা আচ্ছা, আপনি আম, আলুর রপ্তানি সম্ভাবনার কথা বলছিলেন। 1 মিনিট একটু জানতে চাইবো, মাছ, তারপরে মাংস, এগুলোর ক্ষেত্রে রপ্তানির সম্ভাবনাটা আসলে কিভাবে দেখছেন আপনি? মাছের এক্সপোর্ট বেড়েছে, কিন্তু মাছের যে দুটো ভ্যারাইটি যথেষ্ট বিদেশে আপনার ডিমান্ড আছে, তার মধ্যে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ। তেলাপিয়া মিশে আমাদের মাড স্মেল হয়, আর পাঙ্গাস মাছের কালার কিন্তু হলুদ, এটা হোয়াইট হলে ভালো হবে। এখানেও কিন্তু ভালো জাত লাগবে এবং প্র্যাকটিস লাগবে। এটা করলে কিন্তু আমাদের এক্সপোর্টটা অনেক গুণে বেড়ে যাবে। আমরা যদি ফেলে এক্সপোর্ট করতে পারি, এর যথেষ্ট ভালো লাভ করা সম্ভব হবে। চিংড়ির ক্ষেত্রে এক্সপোর্টটা কিছুটা কমে গেছে আমাদের দেশে, কিন্তু চিংড়ির ক্ষেত্রে আমি মনে করি সাবসিডি বাড়াতে হবে। বাড়িয়ে একটা মার্কেটকে ক্যাপচার করার পরে আস্তে আস্তে কিন্তু তখন এই সাবসিডি কিন্তু উইথড্র করতে হবে। এটা হয়তো দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে। আমাদের দেশের চিংড়িতে প্র্যাকটিস ইমপ্রুভ করতে হবে। আমাদের দেশে ভেনামি চিংড়ির চাষ আপনার ইন্ট্রোডিউস করতে হবে, কারণ ইল প্রায় 10 টন, যেখানে আমাদের দেশীয় চিংড়ির ইল মাত্র 300 কেজি। সেক্ষেত্রেও কিন্তু আমাদের যথেষ্ট ইনোভেশনের রিকোয়ারমেন্ট আছে। তবে আমি মনে করি প্রসেসের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে, সার্টিফিকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আমাদের দেশে যারা উদ্যোক্তা বা যারা এক্সপোর্ট করছে তারা যথেষ্ট কেয়ারফুল। আমাদের দেশ থেকে ওষুধ এক্সপোর্ট হচ্ছে, আমরা যথেষ্ট ভালো করছি এসবের ক্ষেত্রে। তাহলে আমাদের দেশ থেকে কিন্তু কৃষিপণ্য কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করে, সার্টিফিকেশন মেনটেন করে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। সেটা আমরা প্রত্যাশা করছি। ডক্টর এফ.এস. আনসারী, আমরা প্রত্যাশা করব যে কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে, সেই সাথে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আমাদের দর্শককে ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ দেশের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করছিলাম এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর FS আনসারী। দর্শক, আবারও নিচ্ছে একটা বিরতি, বেলা 2টা 35 মিনিটে ফিরে আসবো কৃষি বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।